রোধের রোধের একক হচ্ছে কি ওহম না? আচ্ছা, গত ক্লাসে এগুলো পড়েছিলাম, বাট এই যে এখানে ওহমের সূত্র থেকে, মানে ওহমের যে সূত্র সেখান থেকে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম, সেটা হচ্ছে কি ভি ইকুয়াল টু আইআর, ঠিক না? তার মানে বিভব পার্থক্য ইকুয়াল টু তড়িৎ প্রবাহ ইনটু রোধ। কেমন? রোধ কাকে বলে, তড়িৎ প্রবাহ কাকে বলে, বিভব পার্থক্য কাকে বলে, বিভব কাকে বলে, আমরা কিন্তু সবগুলোই পড়ছি। কেমন? তারপরে এখানে যে ওহমের সূত্র, তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, এটার ব্যাখ্যাও আমরা পড়েছিলাম না? শুধুমাত্র এই জায়গাতে আমরা যেটা পড়ি নাই সেটা হচ্ছে এই যে চিত্রটা, কেমন? এই গ্রাফ চিত্রটা আমাদের পড়া হয় নাই, তো গ্রাফ চিত্রটা একটু দেখো। তোমাদের কি মনে আছে কিনা, তোমরা পড়ছো এরকম, কি পড়ছিলা তোমরা? পড়ছিলা যে পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহিত তড়িৎ প্রবাহ কার সমানুপাতিক? বিভব পার্থক্যের সমানুপাতিক, ঠিক না? ধরো এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। কেমন? আচ্ছা, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা নিব বিভব ভি, আর ওয়াই অক্ষ বরাবর আমরা নিব কি তড়িৎ প্রবাহ আই। কেমন? এটা কি অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। এটা সমানুপাতিক মানে কি? বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহের মানও তত বেশি হবে, বিভব পার্থক্য যত কম হবে তড়িৎ প্রবাহের মানও তত কম হবে। মনে রাখবা সমানুপাতিক সম্পর্কটা কিরকম, একটা বাড়লে আরেকটা বাড়বে। যদি বিভব পার্থক্য বাড়ে তাহলে তড়িৎ প্রবাহ বাড়বে, যদি বিভব পার্থক্য কমে তাহলে তড়িৎ প্রবাহ কমবে। এটা হচ্ছে সমানুপাতিক একটা সম্পর্ক। তাহলে দেখো, ধরো সমানুপাতিক মানে হচ্ছে প্রায় কি সমান, মানে পুরোপুরি সমান না, প্রায় সমান। ধরো তড়িৎ প্রবাহ যদি কত 1 হয়, 1 অ্যাম্পিয়ার হয়, এটা যদি 1 হয় তাহলে বিভব পার্থক্য হবে কত? 1, প্রায় 1 এর সমান, বা আমরা 1 ধরলাম। কেমন? তড়িৎ প্রবাহ যদি কত হয়? 2 হয়, বিভব পার্থক্য কত? 2 হবে, মানে প্রায় 2 এর সমান বা 2 হবে। কেমন? দেখো আমরা ভি ইকুয়াল টু আই আর করছি না? হ্যাঁ, তো রোধ যদি স্থির থাকে, ধরো রোধের মান হচ্ছে 1, তাহলে আমরা রোধের মান যদি 1 হয়, বা এটা তো ধ্রুবক, রোধের মান যদি 1 ওহম হয়, আমরা ভি ইকুয়াল টু কি পাই? আই পাই না? আর এর মান যদি 1 হয়, 1 ইন্টু আই মানে হচ্ছে কি আই, মানে ভি ইকুয়াল টু কত? আই। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকেও বোঝা যায় তড়িৎ প্রবাহ যদি 1 হয়, মানে বিভব যদি 1 হয় তড়িৎ প্রবাহ হবে কত? 1। বিভব পার্থক্য যদি 2 হয় তড়িৎ প্রবাহ হবে কত? 2। এভাবে করেছি। তো এখানে বিভব পার্থক্য যদি কত হয়? 3 হয়, তড়িৎ প্রবাহের মানও হবে কত? 3। এরকম একটা বিষয়। কেমন? অর্থাৎ বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ যেহেতু সমানুপাতিক বা প্রায় সমান, সেটা আমি এভাবে বলতে পারি বিভব পার্থক্য 1 হলে তড়িৎ প্রবাহ 1, বিভব পার্থক্য 2 হলে তড়িৎ প্রবাহ 2, বিভব পার্থক্য 3 হলে তড়িৎ প্রবাহ 3। ঠিক আছে? আর যদি কেউ এখান থেকে জিনিসটা না বুঝো, এখানে দেখো, ধরো তোমার রোধের মান কত? রোধ স্থির, রোধের মান হচ্ছে 1 কি ওহম, তাহলে ভি ইকুয়াল টু আই ইন্টু কত? 1 না? তাহলে ভি ইকুয়াল টু কত? আই। মানে তড়িৎ প্রবাহ আর বিভব এখানে কি আসছে? বিভব পার্থক্য কি আসছে? সমান আসছে। তাহলে বিভব যদি 1 হয় তড়িৎ প্রবাহ 1 হবে, বিভব যদি 2 হয় তড়িৎ প্রবাহ 2 হবে। বিষয়টা এরকম। তো একটু করে এখানে দেখাই, দেখো জাস্ট তোমরা ক্লাস 8 স্ট্যান্ডার্ডে যতটুকু বোঝার সুবিধা হয়। ধরো এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, এদিকে 4 অ্যাম্পিয়ার। 1, 2, 3, 4। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার।
আর এদিকে হচ্ছে 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, 1 2 3 4 দেখি 5 না। তো এবার খেয়াল করো, যখন তোমার বিভব কি 1 তখন তোমার তড়িৎ প্রবাহ কত 1, যখন তোমার বিভব কত 2 তড়িৎ প্রবাহ কত 2, যখন তোমার বিভব কত 3 তড়িৎ প্রবাহ কত উপরে 3, যখন তোমার বিভব 4 তড়িৎ প্রবাহ উপরে কত 4 না। এভাবে না, বুঝতে পারতেছো বিষয়টা? তাহলে এবার যদি তুমি একটা এভাবে রেখা টানো তাহলে সেটা মূলবিন্দুগামী। মূলবিন্দু মানে কোনটা? যেখানে এই যে এটাকে বলা হয় কি মূলবিন্দু, এটাকে কি বলা হয় মূলবিন্দু বলা হয়। তাহলে মূলবিন্দুগামী একটা সরল রেখা, ঠিক আছে? মূলবিন্দুগামী একটা কি পাইলাম সরল রেখা পাইলাম। এটা তোমরা না লিখলেও চলবে, জাস্ট তোমরা এটা মনে রাখবা। তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের যে গ্রাফ চিত্র সেটা হচ্ছে মূলবিন্দুগামী একটা কি সরল রেখা। তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের যে গ্রাফ চিত্র সেটা কি মূলবিন্দুগামী একটা সরল রেখা, এটা মনে রাখলেই হবে। হ্যাঁ, বিভবকে ভি দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? আর বিভবের একক কি ভোল্ট, বিভব পার্থক্যের একক কি তড়িৎ প্রবাহের একক কি রোধের একক কি ভেরি গুড। তাহলে রোধের একক কাকে বলে এটা গত ক্লাসে পড়ছিলাম, মনে আছে? আর একটু মনে করে দিচ্ছি। ভি ইকুয়াল টু কত আই আর ছিল না? তাহলে আর ইকুয়াল টু আমরা কি পাই বলো তো স্যার? তুমি এখান থেকে তুমি বলো তো স্যার, ভি ইকুয়াল টু যদি আই আর হয় আর ইকুয়াল টু কি হবে ভি বাই আই, কারণ আইটা গুণাকারে আছে, তাহলে আইটা এদিকে নিচে চলে যাবে, তাহলে ভি ডিভাইডেড বাই আই, ঠিক আছে? এখন আমরা রোধের একক ওহমের সংজ্ঞা দিব। কিরকম কি ধরতে বলছিলাম মনে আছে গত ক্লাসে? সমীকরণে ভি ইকুয়াল টু 1 ভোল্ট, আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। তাহলে সংজ্ঞাটা কিভাবে দিব? কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে তার মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে তাকে 1 ওহম বলে। মনে থাকবে? কইছি কি কিছু বুঝছো? আগের ক্লাসকে দেখছিলা? কেন রেকর্ড ক্লাস না দেখলে তো তুমি কিচ্ছু বুঝবা না। আগের পড়াগুলোর সাথে এগুলোর তো সম্পর্ক আছে, রেকর্ড করা আছে, দেখে নিবা। ফার্স্ট ক্লাসটা এখন নাই? আরে কপালটা খারাপ। আসো, তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনী কাকে বলে? কেমন তড়িৎ বর্তনী কাকে বলে? বর্তনী মানে তোমাদেরকে লিখে দিছিলাম তড়িৎ চলাচলের সম্পূর্ণ পথকে বর্তনী বলে। প্রথম ক্লাসে লিখে দিছি তড়িৎ চলাচলের সম্পূর্ণ পথকে বর্তনী বলে। তোমরা বর্তনী কাকে বলে লিখে নাও যাদের। আচ্ছা, তড়িৎ চলাচলের সম্পূর্ণ পথকে বর্তনী বলে, লিখো। তড়িৎ চলাচলের সম্পূর্ণ পথকে বর্তনী বলে। লিখছ? তড়িৎ চলাচলের সম্পূর্ণ পথকে বর্তনী বলে। আসো, এখন তড়িৎ চলাচলের সম্পূর্ণ পথ বলতে আমরা কি বুঝাচ্ছি দেখো। কথা বলিও না। ধরো এটা একটা তোমার কি ব্যাটারি, এই ব্যাটারির এটা কি প্রান্ত পজিটিভ নাকি নেগেটিভ? বড় দাগটা হচ্ছে পজিটিভ। এটা একটা লাইট, কেমন দেখি বলো তো? তড়িৎ প্রবাহ কোন দিক থেকে হবে? প্লাসের দিক থেকে, কেমন? আর ইলেকট্রন মাইনাসের দিক থেকে দিকে যাবে, কেমন? তাহলে তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে আই হচ্ছে, কেমন? এই যে তড়িৎ প্রবাহ এই তার, এটা কি এটা পুরাটা একটা তার, এখান থেকে এতটুকু পর্যন্ত এটা একটা তার। দেখি আবার এটা একটা, এটা একটা, এটা একটা, এভাবে ভাবিও না। আর এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা একটা তার, কেমন? তাহলে এই তড়িৎ প্রবাহ ব্যাটারি থেকে বা তড়িৎ উৎস থেকে উৎপন্ন হয়ে লাইটের মধ্য দিয়ে গিয়ে আবার কোথায় ফিরে আসে? তড়িৎ উৎসে ফিরে আসে, ফলে এই লাইটটা কি জ্বলে, কেমন?
এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে তারের মধ্য দিয়ে, লাইটের মধ্য দিয়ে, ব্যাটারিতে, এগুলো বলা হয় তড়িৎ উপকরণ। এগুলো কি বলা হয়? তড়িৎ উপকরণ। তড়িৎ চলাচলের এই যে পথ, এটা রাস্তা না? তড়িৎ চলাচলের এই যে পথ, এই সম্পূর্ণ পথটাকে আমরা কি বলি? বর্তনী বলি। বর্তনীতে এখানে সবগুলোই হচ্ছে বর্তনীর অংশ, ব্যাটারি, তার, লাইট, সবগুলা। কথা বোঝা গেছে? আচ্ছা, বর্তনীকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। বর্তনীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শ্রেণী বর্তনী বা শ্রেণী সংযোগ বর্তনী, আর একটা হচ্ছে সমান্তরাল বর্তনী। হ্যাঁ, চিত্রটা কি বুঝাই দিব? এটা হচ্ছে তোমার ব্যাটারি। কেমন? এটা পুরোটা একটা ব্যাটারি। এখানে দুইটা কোষ আছে। কয়টা কোষ আছে স্যার? এটা একটা কোষ। এরকম একাধিক কোষ মিলে কি তৈরি হয়? ব্যাটারি হয়। ব্যাটারির এই বড় দাগ যেদিকে আছে সেটা হচ্ছে পজিটিভ, ছোট দাগ যেদিকে আছে সেটা হচ্ছে নেগেটিভ। বড় দাগের এখান থেকে একটা তার নিয়ে আমরা একটা লাইটের সাথে যুক্ত করছি, আর এই নেগেটিভ প্রান্ত থেকে একটা তার নিয়ে একটা লাইটের সাথে যুক্ত করছি। কেমন? ফলে এই লাইটটা জ্বলে উঠছে। তড়িৎ প্রবাহ হবে পজিটিভ থেকে, এই দিক থেকে শুরু করে কোন দিকে আসবে? নেগেটিভের দিকে। আর ইলেকট্রনের প্রবাহ হবে কোন দিকে? নেগেটিভ দিক থেকে। ঠিক আছে? বুঝা গেল? আচ্ছা, এবার আসো শ্রেণী বর্তনী কাকে বলে, সমান্তরাল বর্তনী কাকে বলে। কথাটা সেম। হাসি দেখো। হাসো। লেগ পুলটা কি? আচ্ছা আসো, এবার শ্রেণী বর্তনী কাকে বলে লিখো। যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলো পরপর সাজানো থাকে, তড়িৎ উপকরণগুলো পরপর সাজানো থাকে, তাকে শ্রেণী সংযোগ বর্তনী বলে বা শ্রেণী বর্তনী বলে। যা লিখো, শ্রেণী সংযোগ বর্তনী বা শ্রেণী বর্তনী, তুমি যেটা ইচ্ছে লিখতে পারো। আচ্ছা, তড়িৎ উপকরণ মানে তো বলছি কি বলতো? লাইট, ফ্যান, তারপরে ফ্রিজ, টিভি, তার, ব্যাটারি, এগুলো সবগুলো কি তড়িৎ উপকরণ। কেমন? এখন আমি তোমাদেরকে একটা শ্রেণী সংযোগ বর্তনী দেখাই। আসো, এই যে কিছুক্ষণ আগে যে চিত্রটা আঁকছি, এটা একটা শ্রেণী সংযোগ বর্তনী। কেন? কারণ দেখো তো, এই তারের সাথে এটা যুক্ত, তারপরে আবার ব্যাটারির সাথে, সরি, এই লাইটের সাথে আবার কি যুক্ত? ব্যাটারি যুক্ত। এগুলো পরপর একটার পর একটা কি যুক্ত করছি। তোমরা আরো ভালো করে বোঝার জন্য আরেকটা চিত্র দিচ্ছি, দেখো। ধরো এটা একটা তার। কেমন? এই তারের সাথে একটা ব্যাটারি সংযুক্ত আছে। কেমন? দেখি। ও, ব্যাটারি বলবো? ওয়াও। তাহলে দেখো তো, একটা ব্যাটারি, আমি ব্যাটারি না বলি, একটা ব্যাটারি বলি। দেখো, একটা ব্যাটারি এখানে সংযুক্ত আছে। হ্যাঁ, এই যে ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ হচ্ছে। কেমন? দেখো, এখন এই যে ব্যাটারির সাথে একটা তার সংযোগ করলাম। আচ্ছা, আমরা এভাবে বলি, তোমরা না আসার জন্য, একটা তড়িৎ উৎস বা ব্যাটারি, তড়িৎ উৎসের সাথে একটা তার সংযুক্ত আছে। এই তারের সাথে এখানে একটা লাইটের এখান থেকে একটা তার বের করে সেটাকে যুক্ত করলাম একটা কার সাথে? ফ্যানের সাথে। তারপরে আমরা আরো একটা লাইট সংযুক্ত করলাম। কেমন? তাহলে এই দেখো তো, তড়িৎ উপকরণগুলো পরপর আছে না?
তারপর এই তারটা আমরা যুক্ত করে দিলাম কার সাথে? তড়িৎ উৎসের সাথে। তাহলে এই ধরনের সংযোগ যদি থাকে সেটাকে আমরা বলি কি? শ্রেণী সংযোগ বর্তনী। পর পর সাজানো থাকবে। দেখো এই তারের সাথে এটা, দেখো এই তারের এই তারটা, এই যেখানে একটা তার আছে না, তারের প্রথম প্রান্তটা কার সাথে যুক্ত? তড়িৎ উৎসের সাথে। দ্বিতীয় প্রান্তটা লাইটের প্রথম প্রান্তটা, ফ্যানের প্রথম প্রান্তটা, ফ্যানের শেষ প্রান্তটা লাইটের প্রথম প্রান্ত, বা লাইটের শেষ প্রান্তটা এদিকে তড়িৎ উৎসের সাথে। মানে পর পর যুক্ত, এগুলো পর পর যুক্ত থাকলে সেটাকে আমরা কি বলি? শ্রেণী সংযোগ বর্তনী। ঠিক আছে, কথা বুঝা গেছে? আচ্ছা, দেখো শুধু শুধু হাসতেছে। আচ্ছা একটু দেখো, এটা গেল তো। এবার সমান্তরাল বর্তনী, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নাই যে স্যার। সমান্তরাল বর্তনীটা লিখো। কোথায় কাটে দিছি? কোথায়? ফ্যান, এটা ফ্যান। আচ্ছা দেখো তোমাদের বইতে সুইচ দিছে, তো সুইচও একটা দেওয়া উচিত ছিল না? একটা সুইচ দিব না, একটা সুইচ দিই। এটা হচ্ছে সুইচ, কেমন? এটা সুইচের চিহ্ন আর কি, সুইচ, কেমন? এখানে দেখো এবার, হ্যাঁ হ্যাঁ দেখো এই জায়গাটায় প্রত্যেকটা তড়িৎ উপকরণের একটা নির্দিষ্ট কি থাকে? রোধ থাকে। প্রত্যেকটা তড়িৎ উপকরণের একটা নির্দিষ্ট রোধ থাকে। মনে আছে গত ক্লাসে বলেছিলাম রোধ মানে হচ্ছে বাধা। ইলেকট্রন যে কোনো তারের মধ্যে দিয়ে যায় বা পরিবাহীর মধ্য দিয়ে যায়, তখন ইলেকট্রনগুলো যে বাধাটা পায়, বাধা পাবে না, কারণ ওই পদার্থের ওখানে অণুপরমাণু আছে, অণুপরমাণু হাতে ইলেকট্রনগুলো কি হবে? ধাক্কা খাবে বা সংঘর্ষ হবে। এই সংঘর্ষটাকে আমরা কি বলি? রোধ বা বাধা। ঠিক আছে, এই রোধের কারণে তড়িৎ প্রবাহের মান কিন্তু কমে যায়। আচ্ছা স্যার কথা শোনো, তাহলে গেল এটার একটা রোধ থাকবে, ধরো এটা R1, এটার একটা আলাদা রোধ থাকবে, এটা R2, এটার একটা আলাদা রোধ থাকবে, এটা কি? R3। ঠিক আছে, সুইচের কেন? সুইচেরটা লাগবে না, সুইচ। আচ্ছা আসো এইবার এখানে দেখো শ্রেণী সংযোগ বর্তনীতে তোমাদের বইতে সুন্দর করে কিছু কথা লেখা আছে, তোমরা সেগুলো রিডিং করলেই বুঝতে পারবা। তবে একটা কথা লিখে রাখো, আচ্ছা না তোমাদের বই থেকে একটু কি বলছে পড়ে শোনায়, কেমন? তাহলে ভালো হবে। দেখো স্যার শ্রেণী সংযোগ বর্তনী আর অনুক্রমে রিডিং করে শোনায়, কেমন? হবে না এভাবে। দেখো কোনো বর্তনীতে যদি রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণগুলো, কোনো বর্তনীতে যদি তড়িৎ যন্ত্র, এই রোধটা লেখার দরকার নেই কারণ প্রত্যেকটা তড়িৎ যন্ত্রের কিছু রোধ থাকে, তবে আলাদা আলাদা রোধকও আমরা ব্যবহার করি তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য। এগুলো বলতেছি, এখানে কোনো বর্তনীতে যদি রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ এমনভাবে সাজানো হয় যে প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির অন্য প্রান্ত, দ্বিতীয়টির অপর প্রান্তর সাথে তৃতীয়টির এক প্রান্ত, এবং এভাবে বাকিগুলো সাজানো থাকে, সেটাকে বলা হয় অনুক্রম সংযোগ বা শ্রেণী সংযোগ। তোমরা কি এটা বুঝতে পারছো? একটার এক প্রান্তের সাথে আরেকটার এক প্রান্ত, আরেকটার অপর প্রান্তের সাথে আরেকটার এক প্রান্ত, এভাবে পর পর সাজানো থাকে, সেগুলো কি বলে? শ্রেণী সংযোগ বর্তনী। চিত্রে রোধ R1, R1 রোধ, রোধ মানে এটা কি? লাইট আর কি। R1 রোধ, R2 রোধ, অ্যামিটার এ, অ্যামিটার মানে কি? যে যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়, যে যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় সেটাই কি বলে? অ্যামিটার। চাবি কে অনুক্রমে সংযুক্ত করা আছে। তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য অ্যামিটার ব্যবহৃত হয় এবং একে বর্তনীতে অন্যান্য উপকরণের সাথে কিসে সংযোগ করতে হয়? অনুক্রমে বা শ্রেণীতে। অনুক্রম যে কথা, শ্রেণীও সেম কথা, অনুক্রমে সংযোগ করতে হয়। এবার একটা জিনিস খেয়াল করা, এখানে অ্যামিটার দেখো, অ্যামিটার একটা যন্ত্র, কেমন?
যে যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাপা হয়। এখানে একটা লাল প্রান্ত থাকে, এখানে একটা আরেকটা কি থাকে, কালো প্রান্ত থাকে। কালো প্রান্ত থাকে। ধরো এখানে একটা জিরো দাগ বা এখানে একটা কাটা থাকে, কেমন জিরো। এটা যখন মুভ করে তখন তুমি বুঝতে পারবা কি অ্যামিটারের মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই এটা জিরো দিছি আমি, কেমন, আবার 10 মনে করিও না, 10ই লাগতেছে। আচ্ছা এটা জিরো উপরে দেই, হ্যাঁ আচ্ছা দেখো এখানে এই যে এটা একটা অ্যামিটার, কেমন, ধরো দেখো এটা একটা অ্যামিটার, কেমন, কথাটা সেম। এই অ্যামিটার এখানে একটা কাটা দেখতে পাচ্ছ, ধরো এখানে হচ্ছে জিরো, কাটাটা ধরো এখানে থাকলে, আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে বলছি, ধরো এই জায়গাটায় জিরো দাগ আছে, তাহলে এই কাটাটা যদি এখানে থাকে তাহলে বোঝা যাবে যে কি কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না। যদি কাটাটা মুভ করে, ধরো এটা 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, যদি এক দাগের মধ্যে যায় তাহলে বুঝবা 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, 2 দাগের মধ্যে গেলে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এরকম বোঝা যায়, কেমন। আর এখানে দুইটা প্রান্ত দেখতে পাচ্ছ, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, কেমন। তো পজিটিভ প্রান্তের সাথে আমরা পজিটিভ প্রান্তের সংযোগ দিব, নেগেটিভ প্রান্তের সাথে আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্ত সংযোগ দিব। দেখো তুমি যদি অ্যামিটার যুক্ত করো, এই যে অ্যামিটার, কেমন, তাহলে এই অ্যামিটারের এই প্রান্তটা কি প্রান্ত হবে বলো তো, নিচেরটা পজিটিভ, কারণ পজিটিভ পজিটিভ সংযোগ দিতে হবে, আর উপরের প্রান্তটা হবে নেগেটিভ, কথা বুঝছো। আর অ্যামিটার সব সময় শ্রেণীতে সংযুক্ত থাকে বা অনুক্রমে সংযুক্ত থাকে, কথা বোঝা গেছে, এই কথাগুলো বোঝা গেল না। এবার আসো আমরা চলে যাব কোথায়, সমান্তরাল বর্তনীতে। তবে এখান থেকে তোমাদেরকে একটা অঙ্ক করে দেই, কেমন, ধরো এই যে এখানে, ঠিক আছে, উপরের বর্তনীতে, ছবিটা আঁকলে ভালো, ছবিটা থেকে দিচ্ছি তো, উপরের বর্তনীতে তোমার R1 সমান 3 ওহম দিলাম, R2 সমান 5 ওহম দিলাম, R3 সমান 2 ওহম দিলাম। ওহমও বলা যায়, ওহমও বলা যায়। আচ্ছা এরপরে ব্যাটারির বিভব, B ইকুয়াল টু ধরো 10 ভোল্ট, বর্তনীতে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে। দেখো ওয়ান অ্যাম্পিয়ার,
ভোল্ট মানে ব্যাটারির ভোল্টেজ, ব্যাটারি বিভব পার্থক্য। ব্যাটারিতে কি থাকে? বিভব পার্থক্য থাকে। ব্যাটারির একটা ভোল্টেজ থাকে না, ব্যাটারির বিভব পার্থক্য আছে বলেই তো কি হবে? তড়িৎ প্রবাহ হবে। ব্যাটারিতে যদি বিভব পার্থক্য না থাকতো তাহলে কখনো তড়িৎ প্রবাহ হতো না। লিখছো? আচ্ছা, তাহলে এটা আমরা কোন সূত্র থেকে বের করবো বলো তো? এই, এটা আমরা কোন সূত্র থেকে বের করব? ভি ইকুয়াল টু আই আর সূত্র থেকে বের করব। তো এখানে তোমাকে আর তো এগুলো দিছে না, তুল্য রোধ আমরা এই সূত্র থেকে বের করব না, তোমাকে আই বের করতে হবে। কোনটা বের করতে হবে? তোমাকে আরও দেওয়া আছে, ভিও দেওয়া আছে। তবে এখানে একটু দেখো, এখানে একটু কাজ করতে হবে। তুল্য রোধ, তুল্য রোধ বের করতে হবে। স্যার তুল্য রোধ কি জিনিস? শ্রেণীতে যখন অনেকগুলো রোধ একসাথে থাকে, রোধগুলোকে যোগ করে মোট রোধ বের করতে হয়। এই বর্তনীতে মোট রোধ কত? মোট রোধ হবে তুল্য রোধ আর ইকুয়াল টু কত? R1 প্লাস R2 প্লাস R3, কেমন? ইকুয়াল টু কত? 3 প্লাস 5 প্লাস 2 ইকুয়াল টু কত? 10 ওহম, কেমন? তারপর তোমার বিভব পার্থক্য কি দিছে? বিভব বা বিভব পার্থক্য V ইকুয়াল টু 10 ভোল্ট। আমরা জানি কি? আমরা জানি V ইকুয়াল টু IR বা I ইকুয়াল টু V বাই R। তাহলে তোমার V এর মান কি আছে? 10, আর এর মানও 10 ইকুয়াল টু 1। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। এখানে অ্যাম্পিয়ার লিখে দিতে হবে। একটা কথা শোনো লেখার আগে, দেখো এখানে তিনটা দিছে, তোমার আগে বুঝতে হবে এগুলো কিসে আছে? শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকলে যদি অনেকগুলো রোধ থাকে তাহলে রোধগুলো কি করে দিব? যোগ করে দিব। একটা থাকলে তার কোনো টেনশনই নাই। একটা থাকলে তোমার আর যোগ তো কিছু করতে হবে না, সূত্র লিখে আমরা মান বের করে ফেলবো। কথা বুঝা গেছে? যদি শ্রেণী বর্তনীতে একাধিক রোধ থাকে তবে সেক্ষেত্রে রোধগুলোকে কি করে নিবা? যোগ করে মোট রোধটা বের করবা, তারপরে সূত্রের মাধ্যমে অঙ্ক করবা। কথা কি বুঝা গেল? আচ্ছা, আজা আমরা জানি, জানি। তুমি এই অদ্ভুত অদ্ভুত গানগুলো কোত্থেকে শোনা যেত? হ্যাঁ, দুনিয়ার সব আজাইরা গান শুনেছে। কি গান? কই? আজ মন খুশি উর্বশী না? না, আমরা তো খুশি, সামনে কোরবান, হ্যাঁ, ঈদের বন্ধ পাবো, ঘুরতে যাব। হ্যাঁ, মারে মা স্পেশাল বুঝো আবার, হ্যাঁ স্পেশালও বুঝো। ওয়াও, দেখছো? অবুঝ নই এখনো, এখনো। আচ্ছা, তাহলে তোমরা একটু কম জানিও, কেমন? কম জানলে ভালো। ইয়েস, ওয়াও, দেখছো? স্যার লিখছ? লেখা শেষ? এবার আসো, এখন তাহলে এটা শেষ। অনেকক্ষণ, শেষ না হওয়া পর্যন্ত। এবার আসো সমান্তরাল বর্তনী লিখো, আজকে শেষ করে দেব।
স্যার একটু দেখো, এবার সমান্তরাল সংযোগ বর্তনী লিখো। আচ্ছা, একটা ছোট্ট কথা তোমাদেরকে বলি নাই, কথাটাও একটু বলে নেই। এই যে এখানে কিছুক্ষণ আগে দেখলাম শ্রেণী বর্তনীর ক্ষেত্রে এই যে তড়িৎ উপকরণগুলো, এই তড়িৎ উপকরণগুলোর দুই প্রান্তের বিভব পার্থক্য কি? এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, মানে দুই বিন্দু, দুই দিকের বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন হতে পারে। দুই দিকের বিভব পার্থক্য কি হতে পারে? ভিন্ন ভিন্ন হতে পারে, বিভব পার্থক্য। জাস্ট এই বিষয়টা একটু মনে রাখো। শ্রেণী সংযোগ বর্তনীর ক্ষেত্রে তড়িৎ উপকরণগুলোর দুই প্রান্তের বিভব পার্থক্য কি হতে পারে? আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন হতে পারে। এবারে হ্যাঁ, না না লিখতে হবে না, বইতে লেখা আছে। এবার আসো সমান্তরাল সংযোগ বর্তনী। যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলোর এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে লিখো, যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলোর এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে। যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলোর এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে। তড়িৎ উপকরণগুলোর এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, তবে সেই সংযোগকে সমান্তরাল সংযোগ বলে বা সমান্তরাল সংযোগ বর্তনী বলে। এবার একটা কথা শোনো স্যার, এই কথা বলিও না। স্যার বলো এটা কি বর্তনী? শ্রেণী সংযোগ বর্তনী। দেখি বলো তো, এই যে তড়িৎ প্রবাহ আই, এই তড়িৎ প্রবাহটা প্রত্যেকটা তড়িৎ উপকরণের মধ্য দিয়ে যাচ্ছে না? তাহলে শ্রেণী সংযোগ বর্তনীতে প্রত্যেক তড়িৎ উপকরণের মধ্য দিয়ে একই পরিমাণ কি চলে? তড়িৎ প্রবাহ চলে। কি বললাম? শ্রেণী সংযোগ বর্তনীতে প্রত্যেক তড়িৎ উপকরণের মধ্য দিয়ে একই প্রবাহ চলে।
প্রত্যেক তড়িৎ উপকরণের বিভব পার্থক্য চিত্র এঁকে সুন্দর করে নিচে লিখে দিলাম। হ্যাঁ, নিচেরটা লিখতে না পারলে আর লিখিও না, নিচেরটাও সেম জিনিসের। এরপরে আসো, দেখো এবার একটা সমান্তরাল বর্তনী আঁকতেছি। দেখো এটা স্যার এখানে না লিখে এখানে দেখো, এবার এই তারের এক প্রান্তের সাথে আরো একটা কি লাইট, আরো একটা কি যুক্ত করলাম, ফ্যান। আচ্ছা তোমাদেরকে এভাবে না দিয়ে, এভাবে তো তোমাদের বইতে আছে, আমি এভাবে করে দেখি। এটা একটা লাইট, কেমন, এখানে একটা লাইট, এটা একটা ফ্যান। এখান থেকে সহজে বোঝা যাচ্ছে। দেখো তার সবগুলোর এক প্রান্ত একটা বিন্দুতে, অপর প্রান্তগুলো আরেকটা বিন্দুতে, এবং এই প্রান্তকে আমরা যুক্ত করতেছি কার সাথে, ব্যাটারির সাথে বা একটা ব্যাটারির সাথে। তারপরে এখানে প্লাস, এখানে মাইনাস। তড়িৎ প্রবাহ আই তড়িৎ উৎস থেকে উৎপন্ন হচ্ছে। এই তড়িৎ প্রবাহ যখন এখানে আসবে কয় ভাগে ভাগ হয়ে যাবে, 3 ভাগে। তার মানে সমান্তরাল সংযোগ বর্তনীর ক্ষেত্রে কি বললাম, সমান্তরাল সংযোগ বর্তনীর ক্ষেত্রে তড়িৎ উপকরণের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ চলে। তড়িৎ উপকরণের মধ্য দিয়ে কি ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ। এটা কোন বর্তনীর ক্ষেত্রে, সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে। আর শ্রেণী বর্তনীর ক্ষেত্রে সবসময় কি একই পরিমাণ তড়িৎ প্রবাহ চলে। মুখে কিছে
সাদা দাগ লেগে আছে কেন? কি খাইছো রে? কি লাগছে? আচ্ছা, কি লাগছে বুঝছি, ফেস পাউডার লাগছে। তুই কি এগুলো দিয়ে ইয়া করতেছিস নাকি? পোলা পাইন এগুলো গুছাইতে গুছাইতে কত বড় করে বলছে দেখ। লিখছ? একটু এখানে দেখো স্যার, এখানে দেখো, প্রত্যেক তড়িৎ উপকরণের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম থাকে। এই যে ব্যাটারির একটা কি আছে, বিভব পার্থক্য আছে। এই যে তড়িৎ উৎস, এটার একটা কি আছে, বিভব পার্থক্য আছে। ধরো এটার বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। এটার যদি 10 ভোল্ট হয়, তাহলে এই যে ফ্যানটা, এই ফ্যানের দুই প্রান্ত দেখো, এই ফ্যানের এক প্রান্ত এই যে তড়িৎ উৎসের সাথে আছে, এই প্রান্তটাও কার সাথে আছে, তড়িৎ উৎসের সাথে। তার মানে এই ফ্যানের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, 10 ভোল্ট। একইভাবে এটা এক প্রান্ত দেখো সরাসরি এর সাথে, এই প্রান্তটাও কি এর সাথে, তাহলে এরও দুই প্রান্তের বিভব পার্থক্য। একইভাবে এই লাইটটারও দুই প্রান্তের বিভব পার্থক্য। তার মানে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে সবগুলো তড়িৎ উপকরণের দুই প্রান্তের বিভব পার্থক্য কি থাকে, একই থাকে। তড়িৎ প্রবাহ হবে কেন, হবে না কেন? এখান থেকে তড়িৎ প্রবাহ হচ্ছে না, এদিকে এদিকে এদিকে, বিভব পার্থক্য সেম, সেটা তো বিষয় না। বিভব পার্থক্য থাকলে তো তড়িৎ প্রবাহ হবেই। আচ্ছা, এখানে কিন্তু শ্রেণী সংযোগের ক্ষেত্রে কিন্তু কি, এই লাইটের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হতে পারে, ভিন্ন হতে পারে। ঠিক আছে? তাহলে আমি এখানে কি লিখছি, এই কথা বলিও না, শ্রেণী বর্তনীতে সবসময় প্রত্যেক তড়িৎ উপকরণের মধ্য দিয়ে কি পরিমাণ, একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। সমান্তরাল বর্তনীতে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহিত হয়। শ্রেণী বর্তনীর ক্ষেত্রে তড়িৎ উপকরণগুলোর দুই প্রান্তের বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হতে পারে। আর সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে প্রত্যেক তড়িৎ উপকরণের দুই প্রান্তের বিভব পার্থক্য সবসময় কি হয়, একই থাকে বা সেম হয়। আচ্ছা যাক, এটা গেল। এবার তোমাদেরকে একটা কথা বলি, স্যার আমাদের বাসা বাড়িতে যে সংযোগ আছে, এখানে তারের সংযোগ আছে না, লাইট, ফ্যান, এসি, ফ্রিজ, এই সংযোগটা কি ধরনের সংযোগ? এই সংযোগটা হচ্ছে কি সংযোগ, সমান্তরাল সংযোগ। ঠিক আছে? আর দুই ধরনের সংযোগের মধ্যে, সমান্তরাল বা শ্রেণী, দুই ধরনের সংযোগের মধ্যে কোন সংযোগটা বেশি উপকারী বা কোন সংযোগটা আমরা সবসময় বাসা বাড়ির জন্য ব্যবহার করি? সমান্তরাল সংযোগটা। কেন সমান্তরাল সংযোগ ব্যবহার করি? কারণ শ্রেণী সংযোগের ক্ষেত্রে দেখো, শ্রেণী সংযোগের ক্ষেত্রে কি, এখানে যে তড়িৎ প্রবাহ হচ্ছে, প্রত্যেক তড়িৎ উপকরণ তার প্রয়োজন অনুযায়ী তড়িৎ প্রবাহ কিন্তু পায় না। ওর যে পরিমাণ তড়িৎ প্রবাহ দরকার, তারা আলাদা আলাদা তড়িৎ প্রবাহ কিন্তু পায় না। তড়িৎ উৎস থেকে যে পরিমাণ তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়, সে একই পরিমাণ তড়িৎ প্রবাহ প্রত্যেকটা উপকরণের মধ্য দিয়ে যায়। তুমি যদি তোমার প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ না পাও, তুমি কি উজ্জ্বলভাবে জ্বলতে পারবা না। কিন্তু এখানে দেখো, কথাটা খেয়াল করো, এখানে দেখো, এখানে প্রত্যেকটা তড়িৎ উপকরণের বিভব পার্থক্য কি, সেই ফলে প্রত্যেকটা তড়িৎ উপকরণের যে পরিমাণ তড়িৎ প্রবাহ দরকার, এই উৎস থেকে প্রত্যেকটা তড়িৎ উপকরণ তার প্রয়োজনীয় তড়িৎ প্রবাহ কি করতে পারে, নিয়ে নিতে পারে। আবার বলছি, দেখো, সমান্তরাল সংযোগের ক্ষেত্রে প্রত্যেকটা তড়িৎ উপকরণের মধ্যে দিয়ে কি হয়, ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ হয়। ফলে প্রত্যেকটা তড়িৎ উপকরণে যে পরিমাণ তড়িৎ প্রবাহ প্রয়োজন হয়,
সেই অনুযায়ী তড়িৎ তারা কার থেকে সাপ্লাই পায়, তড়িৎ উৎস থেকে সাপ্লাই পায়, ফলে সে উজ্জ্বলভাবে কি করতে পারে, জ্বলতে পারে, বা তার যে পরিমাণ ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী সে কাজ করতে পারে। কথা বুঝছো? কিন্তু এখানে দেখো সবগুলো একইভাবে থাকার কারণে কি হয়, এখান থেকে যে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় সেটা কি প্রত্যেকটার মধ্য দিয়ে যায়, কিন্তু প্রত্যেকটার কি তড়িৎ, প্রত্যেকটার কি ক্ষমতা, প্রত্যেকটা লাইট, প্রত্যেকটা ফ্যানের ক্ষমতা কি একই? এক একজনের ক্ষমতা, এক একটা তড়িৎ উপকরণের ক্ষমতা যদি এক এক রকম হয়, তাহলে তার জন্য প্রয়োজনীয় তড়িতের পরিমাণও কি হবে, প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণও ভিন্ন হবে। ওর যে পরিমাণ তড়িৎ প্রবাহ দরকার উজ্জ্বলভাবে জ্বলার জন্য, তাকে যদি সেই পরিমাণ তড়িৎ প্রবাহ দেয়া না হয়, সে তো কি উজ্জ্বলভাবে জ্বলবে না, বা তার সম্পূর্ণ ক্ষমতা অনুযায়ী সে কি করতে পারবে না, কাজ করতে পারবে না। এখানে যদি একটা ফ্যান লাগাও, তারও কি হবে, সেম অবস্থা হবে, কারণ ফ্যানের জন্য যে পরিমাণ বিদ্যুৎ দরকার সেই পরিমাণ বিদ্যুৎ যদি সে নিতে না পারে, তাহলে সে প্রপারলি কি করবে, তোমাকে বাতাস দিবে, পারফেক্টলি ঘুরবে? আচ্ছা, তো এক্ষেত্রে সেটা সুবিধা, যে কারণে আমরা সবসময় এটা ব্যবহার করি। আবার এখানে একটা অসুবিধা আছে, যদি কোনো কারণে একটা লাইট নষ্ট হয়ে যায়, এটাও আর জ্বলবে না, সেটাও নষ্ট হবে না, সেটাও কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। একটা নষ্ট হয়ে গেলে এখানে তড়িৎ সংযোগ কি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে পরবর্তী তড়িৎ উপকরণগুলো আর কি করে না, আর বিদ্যুৎ প্রবাহ ওগুলোর মধ্য দিয়ে যায় না, সেগুলো আর জ্বলে না। যে কোনো একটা যদি এখান থেকে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বাকিগুলো আর জ্বলবে না। এখানে সুবিধা আছে, এখানে সুবিধা কি, এখানে সুবিধা হচ্ছে তুমি কি বলছিলাম, আচ্ছা, যে কোনো একটা নষ্ট হয়ে গেলেও সেটার প্রভাব অন্যগুলোর মধ্যে পড়ে না। কেন বলো তো? কারণ এটার মধ্যে দিয়ে আলাদা বিদ্যুৎ যাচ্ছে, এটার মধ্যে দিয়ে আলাদা, এটার মধ্যে দিয়ে আলাদা, তো এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, বিদ্যুৎ তো এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেই, তার মানে এগুলো জ্বলবে, কোনো সমস্যা হবে না। আরো একটা বিষয় আছে, তুমি শুনো, কথা বেশি বলতেছো, শুনো, এখানে তুমি প্রত্যেকটা তড়িৎ উপকরণের জন্য আলাদা আলাদা সুইচ ব্যবহার করতে পারবে না। এখানে প্রত্যেকটা তড়িৎ উপকরণের জন্য তুমি আলাদা আলাদা সুইচ ব্যবহার করতে পারবে। আমরা এখানে ব্যবহার করি না, লাইটের জন্য একটা, ফ্যানের জন্য একটা, টিভির জন্য একটা, এক একটার জন্য এক একটা সুইচ ব্যবহার করি, এবং আমরা আমাদের প্রয়োজন মতো জ্বালাইতেও পারি, নিবাইতেও পারি। কিন্তু এখানে সুইচ ব্যবহার করলে তুমি যদি একটা বন্ধ করে দাও, বাকিগুলো কি বন্ধ হয়ে যাবে, মানে একটাই সুইচ এখানে তুমি লাগাইতে পারো। তাহলে কোনটার সুবিধা বেশি, কোনটা, সমান্তরাল বর্তনীর সুবিধা বেশি। এই কারণে আমরা বাসা বাড়িতে কি ব্যবহার করি। কথা বোঝা গেল? ভালো করে বিষয়গুলো রিডিং পড়ে নিবা। কি বলতে যাচ্ছ, কি বলতে চাচ্ছ? না, এখানে তুমি যখন লাইট গুলো পরপর লাগাবা, অনেকগুলো লাইট পরপর লাগায়, তুমি যদি একটা কি, ওই যে বিয়ে বাড়িতে তোমরা ছোট ছোট লাইট গুলো দেখছো কখনো, ছোট ছোট পিচ্ছি 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 কতগুলো লাইট জ্বলে না একসাথে অনেকগুলো, হ্যাঁ, সেখান থেকে তুমি একটা খুলে ফেলি হতো, দেখবা যে পুরো সবগুলো কি এক লাইনে সবগুলো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, দেখো অনেকগুলো লাইট যখন তুমি একসাথে যুক্ত করবা, পরপর যুক্ত করে তুমি ব্যাটারির সাথে যখন সংযোগ দিবা, সেটা হচ্ছে শ্রেণী বর্তনী, সেখান থেকে যে কোনো একটা খুলে ফেললেই বাকিগুলো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এটা তো একটা অসুবিধা না। আবার তুমি কি সুইচ আলাদা আলাদা ভাবে লাগাতে পারছো না, ঠিক আছে। আবার প্রত্যেকটা তড়িৎ উপকরণ কি তার প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না, ফলে উজ্জ্বলভাবেও জ্বলবে না, তার ক্ষমতা অনুযায়ী কাজ করবে না। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার জন্য সুবিধা কোথায়, সমান্তরালে। তাহলে তুমি সমান্তরালটা ব্যবহার করবা, এবং আমরা সেটাই বাসা বাড়িতে কি করি, ব্যবহার করি। আচ্ছা, এবার আরেকটা কথা শোনো,
ভোল্ট মিটার কি? ভোল্ট মিটার হচ্ছে কি বিভব পার্থক্য পরিমাপ করে। কি পরিমাপ করে? বিভব পার্থক্য। ভোল্ট মিটার একটা যন্ত্র যেটা কোনো তড়িৎ উপকরণের দুই প্রান্তের বিভব পার্থক্য কি করে? পরিমাপ করে। তো সেটা কিভাবে? সবসময় ভোল্ট মিটার সংযুক্ত করতে হয় কিভাবে? সমান্তরালে। কিভাবে সংযুক্ত করতে হয়? সমান্তরাল সংযোগে। একটা ভোল্ট মিটার এদিকে তারের সাথে যুক্ত করে দাও। কেমন? আমি এভাবে বিশ্রী ভাবে দিছি, তোমরা চাইলে সুন্দর করে কি করতে পারো? দিতে পারো। এই যেভাবে, এটা হচ্ছে ভোল্ট মিটার। কেমন? তোমাদের বইতে আছে তো, বইতে যেভাবে আছে সেভাবে দাও। বইতে কত সুন্দর করে আছে। দেখো তুমি যদি এই এখন তুমি তো এখানে ভোল্ট মিটার সমান্তরালে যুক্ত করছো। তোমাকে যদি বলি যে আমি এখানে একটা ভোল্ট মিটার যুক্ত করে, কিভাবে যুক্ত করতে হবে? কিভাবে যুক্ত করতে হবে বলো তো? সমান্তরালে যুক্ত করতে হবে। ভোল্ট মিটার সবসময় কিভাবে যুক্ত করতে হয়? সমান্তরালে। তাহলে এখানে একটা তার, এখানে একটা তার, এখানে কি ভোল্ট মিটার। তাহলে এই ভোল্ট মিটার দিয়ে তুমি এই লাইটের দুই প্রান্তের কি মাপতে পারবা? বিভব পার্থক্য পরিমাপ করতে পারবা। আচ্ছা না, এটারটা মাপতে গেলে পরবর্তীতে এটাতে সংযুক্ত করতে হবে। ঠিক আছে? এটা খুলে এখানে সংযুক্ত করবা, তখন এই লাইটে কি বেরিয়ে যাবে? বিভব পার্থক্য বেরিয়ে যাবে। হবে না তো? তুমি আলাদা আলাদা প্রত্যেকটা কি ভোল্টেজ পরিমাপ করবা। বিভব পার্থক্য আলাদা আলাদা হবে না, আলাদা আলাদা তড়িৎ উপকরণ, বিভব পার্থক্য কি হবে? ভিন্ন ভিন্ন হবে। তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য হচ্ছে কি প্রত্যেকটা তড়িৎ উপকরণের কি বের করা? আলাদা আলাদা বিভব পার্থক্য বের করা। তখন তুমি কি এখানে এখানে যুক্ত করবা, তখন তোমার কি তুমি যে ভোল্টেজ পাবা সেই ভোল্টেজটা তো কি একটার ভোল্টেজ পাবা না। তুমি যদি সিঙ্গেল এটার ভোল্টেজ পরিমাপ করতে যাও তাহলে এটা সমান্তরালে এটার সাথে কি করতে হবে? যোগ করতে হবে। কোনটা? এটা এখানে তো সবগুলোর কি বিভব পার্থক্য সেম। এই তোমরা এত কথা বলছো কেন? পড়াচ্ছি না? দেখো স্যার, এখানে এখানে যেটা বললাম, এখানে এই যে তিনটা তড়িৎ উপকরণ আছে, প্রত্যেকটা তড়িৎ উপকরণের বিভব পার্থক্য কি সেম। তো আমরা এই কারণে সমান্তরালে যখন একটা কি ভোল্টমিটার যুক্ত করব, সেখানে যে মানটা তুমি পাবা প্রত্যেকটা তড়িৎ উপকরণের বিভব পার্থক্য কি সেম। কথা বোঝা গেছে? প্রত্যেকটা তড়িৎ উপকরণের বিভব পার্থক্য সেম। বেসিক্যালি এই যে ভোল্টমিটার সেটা সরাসরি কার সাথে যুক্ত বলো তো? সেটা সরাসরি একদম ব্যাটারির সাথে। ঠিক আছে? আচ্ছা বলো। হ্যাঁ, তুমি অ্যামিটার যুক্ত করলে, তুমি যদি এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হচ্ছে সেটা জানতে চাও, তাহলে এখানে একটা অ্যামিটার শ্রেণীতে যুক্ত করবা, এখানে একটা অ্যামিটার শ্রেণীতে যুক্ত করবা। পারবা তো? একসাথে করলে তো তুমি মোট তড়িৎ প্রবাহ পাবা, মোট কি পরিমাণ। তুমি যদি এখানে যুক্ত করো তাহলে তড়িৎ উৎস থেকে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা তুমি পাবা। এখন তুমি যদি মনে করো যে না আমি এখানের মধ্য দিয়ে কি পরিমাণ যাচ্ছে সেটা বের করব, তাহলে অ্যামিটার কোথায় যুক্ত করতে হবে? এখানে শ্রেণীতে যুক্ত করতে হবে। অ্যামিটার সবসময় কিভাবে যুক্ত করে? শ্রেণীতে। ভোল্টমিটার সবসময় সমান্তরালে। অ্যামিটার সবসময় কিভাবে যুক্ত করতে হয়? শ্রেণীতে। ভোল্টমিটার সমান্তরালে। তাহলে আসো তো, শেষ করতে পারছি না। কথা বলিও না। দেখো তোমাদের বইতে শ্রেণী বর্তনীটা এইভাবে দিছে, সরি সমান্তরাল বর্তনী, সমান্তরালটা এইভাবে দিছে। কেমন? এরপরে এরা করছে কি তড়িৎ উৎসের সাথে সংযোগ দিছে। তো এটা দিয়ে কি তোমরা বুঝতেছো না? একটা জিনিস বুঝতেছো না যে দেখো এর সবগুলো প্রান্ত, এর শেষ প্রান্ত, এর শেষ প্রান্ত, এর শেষ প্রান্ত, এর শেষ প্রান্ত সবগুলো কিন্তু একসাথে আছে, আর এদিকে শেষ প্রান্তগুলো একসাথে আছে। ঠিক আছে? এখন তোমাদের কাছে মনে হইতে পারে ওমা এগুলো তো আলাদা আলাদা না, দেখি আলাদা আলাদা না স্যার,
এগুলো সবগুলো কি একসাথে আছে। দেখো এখান থেকে তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে, এদিকে যাবে, এখানে একটা অংশ যাবে, এদিকে গিয়ে এখানে একটা অংশ যাবে, এদিকে একটা অংশ যাবে, তিনটার মধ্যে দিয়ে। ধরো তোমার উৎস থেকে আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, এদিকে যাচ্ছে কি I1, এদিকে যাচ্ছে কি I2, এদিকে যাচ্ছে I3। ধরো এবার তোমাদের একটু মান দিয়ে বলি, ধরো এখান থেকে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। কত অ্যাম্পিয়ার? ফ্যানের একটু তড়িৎ বেশি লাগে, ধরো সে নিচ্ছে 5 অ্যাম্পিয়ার, এর মধ্যে দিয়ে আছে 5 অ্যাম্পিয়ার। এই লাইটের একটু কম লাগে, ও নিচ্ছে 3 অ্যাম্পিয়ার, ওর একটু কম লাগে, ও নিচ্ছে কত 2 অ্যাম্পিয়ার। তাহলে মোট কত হয়েছে? 10 অ্যাম্পিয়ার। প্রত্যেকটা তড়িৎ উপকরণের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহিত হয়, সে তার ক্ষমতা অনুযায়ী তড়িৎ টেনে নেয়, ওর ক্ষমতা অনুযায়ী ও তড়িৎ টেনে নেবে, ওর ক্ষমতা অনুযায়ী তড়িৎ। এটাই একটা সুবিধা, কেমন? ফলে তারা উজ্জ্বলভাবে কি করতে পারে, বা তার ক্ষমতা অনুযায়ী কাজ করতে পারে। গেল। এখন তোমাকে যদি বলি তুমি এখানে ভোল্ট মিটার কিভাবে যুক্ত করবা, অবশ্যই কি সমান্তরালে, তাহলে উপরে একটা কি ভোল্ট মিটার যুক্ত করে দিবা। আর যদি বলি অ্যামিটার কিভাবে যুক্ত করবা, শ্রেণীতে। কিভাবে? কোন জায়গায়? তুমি যেটার তড়িৎ প্রবাহ মাপতে চাও সেখানে, ধরো একটার মাপতে চাও তাহলে এখানে একটা অ্যামিটার যুক্ত করবা, ঠিক আছে? যেটা মাপতে চাও এখানে যুক্ত করবা। আর যদি মনে হয় যে না আমি মোট তড়িৎ প্রবাহ মাপবো, মোট কতগুলো তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা মাপবো, তাহলে কোথায় দিতে হবে? এখানে একটা অ্যামিটার দিয়ে দাও, তাহলে মোট কি পরিমাণ তড়িৎ প্রবাহ এখানের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? শেষ। এরপরে আসো আমরা কোথায় যাব, অ্যামিটার কি জিনিস, ভোল্টমিটার কি জিনিস সেটা আমরা পড়ব। আসো এখান থেকে রিডিং করা দিলে হবে, এগুলো সবচেয়ে সহজ। অ্যামিটার একটি বৈদ্যুতিক যন্ত্র, এর সাহায্যে তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়। অ্যামিটারকে বর্তনীর সাথে শ্রেণী সংযোগে যুক্ত থাকে। এই যন্ত্রে একটা গ্যালভানোমিটার থাকে। গ্যালভানোমিটার কি জিনিস? গ্যালভানোমিটার হচ্ছে তড়িতের উপস্থিতি শনাক্ত করে। কি শনাক্ত করে? গ্যালভানোমিটার তড়িতের উপস্থিতি শনাক্ত করে। লিখে রাখো, গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার তড়িতের উপস্থিতি শনাক্ত করে। উপস্থিতি শনাক্ত করে। গ্যালভানোমিটার তড়িতের উপস্থিতি শনাক্ত করে। ঠিক আছে? গ্যালভানোমিটার তড়িতের উপস্থিতি শনাক্ত করে, বা তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা সেটা কি করে, সে আমাদেরকে বুঝিয়ে দেয়। ধরো গ্যালভানোমিটারের মধ্যে একটা কাঁটা থাকে, এরকম একটা কি থাকে, দেখো গ্যালভানোমিটারের মধ্যে এরকম একটা কাঁটা থাকে, সেটা কি করে, মুভ করে। সেটা যখন নড়াচড়া করে তখন বোঝা যায় যে কি হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে। গ্যালভানোমিটারের কাঁটাটা যখন মুভ করে তখন বোঝা যায় যে তড়িৎ প্রবাহ হচ্ছে। আর অ্যামিটারের কাঁটাটা কি করে, কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা তোমাকে বলে দেয়। আচ্ছা গেল। গ্যালভানোমিটার হচ্ছে সেই যন্ত্র যার সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব ও পরিমাণ নির্ণয় করা যায়। গ্যালভানোমিটার সম্পর্কে তোমরা পরে বিস্তারিত জানবে। এই গ্যালভানোমিটারের বিক্ষেপ, বিক্ষেপ মানে কাঁটার নড়াচড়া। বিক্ষেপ মানে কি, গ্যালভানোমিটারের মধ্যে যে কাঁটাটা থাকে সেটার নড়াচড়া। বিক্ষেপ নির্ণয়ের জন্য একটি সূচক কাঁটা লাগানো থাকে। সূচকটি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার ও মাইক্রো অ্যাম্পিয়ার এককে দাগ কাটা একটি স্কেলের উপর ঘুরতে থাকে। বিদ্যুৎ কোষের মতো অ্যামিটারেও দুটি সংযোগ প্রান্ত থাকে। আচ্ছা তাহলে আমরা কি বললাম, গ্যালভানোমিটারে বিক্ষেপ নির্ণয়ের জন্য, মানে কাঁটাটা সর্বোচ্চ কত দূরে যাচ্ছে সেটা মাপার জন্য। কাঁটাটা নড়াচড়া করে না, সর্বোচ্চ কতটুকু দূরে যাচ্ছে, আবার কতটুকু এদিকে আসতেছে, ঠিক আছে? গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ মানে সে কতটুকু মুভ করতেছে বা কতটুকু নড়াচড়া করতেছে। সূচকটি, সূচকটি মানে কি, কাঁটাটি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারের চেয়ে ছোট একক কি, মিলি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ারের চেয়ে ছোট একক কি, মাইক্রো অ্যাম্পিয়ারে দাগ কাটা থাকে। স্যার ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ঠিক আছে? মাইক্রো মানে আরো ছোট, মিলি মানে ছোট, মিলির চেয়ে ছোট হচ্ছে কি মাইক্রো, ঠিক আছে? 1 মিলি অ্যাম্পিয়ার সমান
1 মিলি অ্যাম্পিয়ার সমান tan ইনভার্স 3 অ্যাম্পিয়ার। 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান tan ইনভার্স 6 অ্যাম্পিয়ার। এগুলো তোমাদের লাগবে না, কেমন? এগুলো লাগবে মাইক্রো, মিউ মিউ লাগবে না। 1 মাইক্রো, এটা একটা, এই সিম্বলটার নাম হচ্ছে মাইক্রো, কেমন? মাইক্রো অ্যাম্পিয়ার, মিউ। চিহ্ন ইউজ না করলে কেমনে বুঝবি? সব চিহ্ন যদি একই হয়, তোদের সবার নাম যদি সেম হইতো, আমি একজনকে ডাক দিলে 3 জন চলে আসছি। নাম সেম হলো তো তুমি আর বুঝতে পারবা না কোনটা কি, ঠিক না? হ্যাঁ, কি ভাই কিছু হ্যাঁ কিছু আছে, জাপানি কথা বলতেছে। চিনে যা যা, তো কিভাবে কথা বলতেছে অদ্ভুত। আচ্ছা আচ্ছা বাদ দাও। আচ্ছা লিখে শেষ? আচ্ছা এবার দেখো ভোল্ট মিটার, তাড়াতাড়ি করে শেষ করে দিই। যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোনো দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি কি এককে, ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্ট মিটার বলে। বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে, ভোল্ট মিটারকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরালে যুক্ত করতে হবে। হ্যাঁ, তোমাদের মাথায় আসতে পারে অবুক, আবার দুই বিন্দুর বিভব পার্থক্য এটা কি আবার? ধরো এই লাইটের এই বিন্দু, এদিকের এই বিন্দু, মানে দুই প্রান্ত আর কি, লাইটের দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করবা, তখন তার দিয়ে এনে কি যুক্ত করবা? ভোল্ট মিটার। ভোল্ট মিটার আবার কি হয়েছে বলে? পাশে কেন লাগাবা? ভোল্ট মিটার সবসময় কিসে লাগাইতে হয়? কিসে? আচ্ছা হ্যাঁ লাগাইতে পারবা, এখানেও লাগাইতে পারবা, পারবা, দুই প্রান্তে লাগালেই হচ্ছে, দুই দিকে লাগালেই হচ্ছে। এখানে লাগাইতে যাচ্ছ তো পারবা, লাগাইতে পারবা, লাগাইতে পারবা। আচ্ছা আচ্ছা, এই যন্ত্র একটা কি থাকে? গ্যালভানোমিটার থাকে। এর বিক্ষেপ নির্ণয়ের জন্য, হ্যাঁ এটা তো অ্যামিটারও থাকে, ভোল্টমিটারও থাকে। এর বিক্ষেপ নির্ণয়ের জন্য একটি সূচক কাটা লাগানো থাকে। সূচকটি ভোল্ট এককে কি থাকে? দাগাঙ্কিত। একটি স্কেলের উপরে এটি কি থাকে? ঘুরতে থাকে, ঘুরতে পারে। বর্তনী যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে, ভোল্টমিটারটিকে সেই দুই বিন্দু হাতে সমান্তরালে সংযুক্ত করতে হয়। তড়িৎ কোষ বা অ্যামিটারের মতো ভোল্টমিটারেও দুটি সংযোগ প্রান্ত থাকে, একটি ধনাত্মক, একটি কি ঋণাত্মক। সাধারণত ধনাত্মক প্রান্ত লাল, ঋণাত্মক প্রান্ত কালো রঙের হয়। আচ্ছা যা হোক, এগুলো পারবা না? শেষ, লাস্ট ফিউজ। হ্যাঁ আচ্ছা কেন এখনো খাইতো? আচ্ছা দেখো এখানে একটা, সেখানে পানি ছিল। হ্যাঁ দেখো আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের তড়িৎ উপকরণ ব্যবহার করি। তড়িৎ উপকরণ বলতে তুমি লাইট ব্যবহার করো, ফ্যান ব্যবহার করো, তারপরে অনেক দামি যন্ত্রপাতিও ব্যবহার করো। কি কি? ল্যাপটপ, ফ্রিজ, তারপরে হচ্ছে কি আরো অনেক দামি বিভিন্ন রকমের যন্ত্রপাতি আমরা ব্যবহার করি না? তো এই যন্ত্রপাতিগুলোর মধ্য দিয়ে যদি কোনো কারণে অতিরিক্ত তড়িৎ প্রবাহ চলে আসে, যে কোনো বৈদ্যুতিক যন্ত্র একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহ সহ্য করতে পারে। এর অতিরিক্ত পরিমাণ যদি তড়িৎ প্রবাহ কোনো বৈদ্যুতিক যন্ত্রে প্রবাহিত হয়, তবে সেই বৈদ্যুতিক যন্ত্র নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে। ফলে তুমি লাখ টাকা দিয়ে যে জিনিসটা কিনলা, সাথে সাথে সেটা নষ্ট হয়ে গেল। এখন তোমার কাছে এত কষ্ট করে এত টাকা দিয়ে তুমি একটা যন্ত্র কিনলা, সেটা নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে তোমার কি আরেকটা কেনার ক্ষমতা আছে?
যদি না থাকে তাহলে তুমি অনেকদিন পর্যন্ত ওই জিনিস থেকে বঞ্চিত থাকবে, আবার কখন টাকা জমাবা, আবার কখন কিনবা, এটা এরকম না? তাহলে যদি তোমার ওই যন্ত্র নষ্ট হয়ে যায় তাহলে আরেকটা জিনিস কেনা তোমার পক্ষে পসিবল না। তো এখন আমাদের কি করতে হবে? সাবধান হতে হবে। সাবধান হতে হলে কি করতে হবে? যাতে আমার ওই যন্ত্র অতিরিক্ত তড়িৎ প্রবাহের কারণে নষ্ট হয়ে না যায়, সেই জন্য একটা সাবধানতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই জিনিসটাকে আমরা কি বলি? ফিউজ বলি। ঠিক আছে? ধরো আমি তো জেনারেলি তোমাদেরকে একটু করে বুঝাই দিই। ধরো তো এটা হচ্ছে তোমার ফ্রিজ, কেমন? ধরো এটা একটা তোমার তড়িৎ উপকরণ, যেটা খুব দামি একটা তড়িৎ উপকরণ, কেমন? এই দামি তড়িৎ উপকরণটা 15 অ্যাম্পিয়ার তড়িৎ সহ্য করতে পারে বা 15 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দিয়ে এটা চলে। কিন্তু যদি এই তড়িৎ উপকরণের মধ্য দিয়ে প্রয়োজনের অতিরিক্ত, তার প্রয়োজন কত? 15 অ্যাম্পিয়ারের যদি বেশি তড়িৎ প্রবাহিত হয় তাহলে স্বাভাবিকভাবে এই তড়িৎ উপকরণ নষ্ট হয়ে যাবে। ইয়েস অর নো? হ্যাঁ, তুমি তো একটা নির্দিষ্ট মাত্রার বিদ্যুৎ শক্তি কি করতে পারো? সহ্য করতে পারো। নির্দিষ্ট মাত্রার বিদ্যুৎ আমাদের মধ্য দিয়ে গেলে, সামান্য নির্দিষ্ট মাত্রার বিদ্যুৎ আমাদের মধ্য দিয়ে গেলে হয়তো আমরা মরবো না। কিন্তু যদি অতিরিক্ত মাত্রার বিদ্যুৎ তোমার মধ্যে দিয়ে চলে যায়, তুমি উপরে চলে যাবা। হ্যাঁ, তুমি আসলেই বৈদ্যুতিক উৎস, হাত দিয়ে দেখো। মানে তুমি বৈদ্যুতিক উৎস না, মানে তোমার মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারবে খুব সহজেই, অর্থাৎ তুমি বিদ্যুৎ পরিবাহী। তুমি কিন্তু বিদ্যুৎ পরিবাহী, উৎস না। উৎস হলে তো আরো পরিবাহী, আমাদেরকে তো লাফালাফি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা এবার স্যার দেখো, তাইলে এটাকে স্যার এটাকে অতিরিক্ত তড়িৎ প্রবাহের হাত থেকে বাঁচানোর জন্য আমরা এখানে একটা সরু চিকন তার ব্যবহার করি, যেটাকে আমরা ফিউজ তার বলি। কি তার বলি? ফিউজ তার। এই তারের মধ্য দিয়ে 15 অ্যাম্পিয়ারের অতিরিক্ত তড়িৎ প্রবাহ হতে পারবে না। পারবে না। যদি 15 অ্যাম্পিয়ারের অতিরিক্ত তড়িৎ প্রবাহ এই তারের মধ্য দিয়ে যেতে চায় তখন সাথে সাথে এই তারটা পুড়ে যাবে। অর্থাৎ এই তারটা সর্বোচ্চ 15 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কি করতে পারে? সহ্য করতে পারে। এর বেশি হলে সাথে সাথে তারটা পুড়ে যাবে, আর তার পুড়ে গেলে তড়িৎ প্রবাহ হবে না, ফলে তোমার যন্ত্র বেঁচে যাবে, নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যাবে। তার নষ্ট হবে, ফ্রিজ তো আর নষ্ট হবে না। তুমি পড়া না শুনে কথাবার্তা বলতেছে, এই জন্যই তো বুঝতেছো না। বললাম যে এই যন্ত্রটা 15 অ্যাম্পিয়ার তড়িৎ সহ্য করতে পারে। যদি 15 অ্যাম্পিয়ারের তড়িৎ কোনো কারণে এটার মধ্য দিয়ে যায় তখন সেটা নষ্ট হয়ে যাবে। তো সেটাকে রক্ষা করার জন্য আমরা তারের সাথে, যে তারের মধ্য দিয়ে তার মধ্যে তড়িৎ প্রবাহ হবে, সেই তারের সাথে একটা কি তার সরু চিকন তার সংযুক্ত করব, যেটাকে আমরা বলি ফিউজ তার। এই তারটা ও যতটুকু তড়িৎ সহ্য করতে পারে ঠিক সেই পরিমাণ তড়িৎই কি করতে পারে? সে সহ্য করতে পারে। এর অতিরিক্ত যদি এর মধ্য দিয়ে যায়, অর্থাৎ 15 অ্যাম্পিয়ারের বেশি যদি যায়, তাহলে ও না জানলে তুমি কেমনে জানো? মানুষ তো জানে, আমরা জানি না? আমরা জানি? আমরা যেহেতু এই যন্ত্র তৈরি করছি, আমরা জানি এই যন্ত্র কি পরিমাণ তড়িৎ প্রবাহ সহ্য করতে পারবে। আমরা জানি না কেন? তোমার এয়ার গায়ে, তোমরা যখন দোকান থেকে লাইট কিনো, লাইটের গায়ে কত ভোল্টেজ কি কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, ভোল্টেজ লেখা থাকে। ভোল্টেজ লেখা থাকে না? তুমি কেমনে জানো ভোল্টেজ কত? আমরা তো এটা পরিমাপ করে বলতেছি যে এটার ভোল্টেজ এত। তাহলে আমরা তো জানি এই যন্ত্র কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ সহ্য করতে পারবে। তাহলে সেই তত অ্যাম্পিয়ারের একটা ফিউজ তার আমরা এখানে কি করব? একটা তার সংযুক্ত করব, সরু চিকন তার, যেটা 15 অ্যাম্পিয়ার সহ্য করতে পারবে। এর কমও এর মধ্যে দিয়ে যেতে পারবে, কিন্তু বেশি যেতে পারবে না। বেশি গেলেই এই তারটা পুড়ে যাবে, বেশি গেলেই এই তারটা পুড়ে যাবে। আর এই তারটা যদি পুড়ে যায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, ফলে তোমার যন্ত্র নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। কথা ক্লিয়ার কিনা? এবার আসো এখানে কি লিখছে একটু পড়ি। আমরা দৈনন্দিন জীবনে যেসব তড়িৎ যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলোর মধ্য দিয়ে একটা নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি তড়িৎ প্রবাহ হলে তা নষ্ট হয়ে যায়। বাড়ির তড়িৎ বর্তনীতে কোনো কারণে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে অনেক সময় তার থেকে বাড়িতে আগুন লেগে যেতে পারে। এ ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য
বর্তনীতে এক ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এই বিশেষ ব্যবস্থা হলো ফিউজ তার ব্যবহার করা। ফিউজ সাধারণত টিন ও সীসার একটি সংকর ধাতুর তৈরি। সংকর মানে হচ্ছে মিশ্রিত করা। সংকর ধাতুর তৈরি সরু তার বা চিকন তার। এটি একটি চীনামাটির কাঠামো দিয়ে কি থাকে, আটকানো থাকে। তারটি সরু এবং গলনাঙ্ক কম। এর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে এটি অত্যন্ত উত্তপ্ত হয়ে গলে যায়, ফলে তড়িৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে তড়িৎ প্রবাহ বন্ধ করে দিয়ে ফিউজ যন্ত্রপাতিকে রক্ষা করে। বর্তনীতে ফিউজ সিরিজ সংযোগে কি করা হয়, সংযুক্ত করা হয়। আমাদের এখানে একটা ফিউজ আছে, তোমরা এটা টান দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। দেখবে সেখানে একটা সরু চিকন তার আছে, যেটাকে আমরা বলি ফিউজ তার। অর্থাৎ এই ঘরে যে পরিমাণ তড়িৎ প্রয়োজন হয় বা তড়িৎ সাপ্লাই হয়, তার চেয়ে অতিরিক্ত তড়িৎ সাপ্লাই হওয়ার সাথে সাথেই ওইটা কি পুড়ে যাবে। কেমন? আচ্ছা আচ্ছা, এখানে ফিউজ তারের মান বিভিন্ন হয়ে থাকে। সাধারণত 5 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার, 60 অ্যাম্পিয়ার ফিউজ তার ব্যবহার করে থাকি। 10 অ্যাম্পিয়ার ফিউজ মানে এর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে এটি গলে যাবে। বিভিন্ন যন্ত্রপাতির জন্য ভিন্ন ভিন্ন মানের ফিউজ ব্যবহার করতে হয়। বাতি, পাখা, টিভি ইত্যাদির জন্য 5 অ্যাম্পিয়ার ফিউজ, ইলেকট্রিক কেটলি বা ইস্ত্রির জন্য 15 অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করা হয়। বাড়ির মেইন ফিউজ 30 বা 60 অ্যাম্পিয়ারের হয়। বাইরে আছে মেইন ফিউজ কত, 30 বা 60 অ্যাম্পিয়ারের হয়। ঠিক আছে, 30 বা 60 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ যদি কি ঘর বাড়িতে কি সাপ্লাই হয়, তখন কিন্তু কি বেশি হলে ফিউজ তার গলে যাবে। ব্যাপারটা আরেকটু বোঝার চেষ্টা করি। টেলিভিশন 5 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহের জন্য পুড়ে যায়। যদি টেলিভিশনের সাথে 30 অ্যাম্পিয়ারের ফিউজ লাগাও, তাহলে কি হবে? লাভ হবে তোমার কোনো? এর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ারের অনেক বেশি তড়িৎ প্রবাহ হতে পারবে। যদি কোনো কারণে অতিরিক্ত তড়িৎ প্রবাহ চলে যায়, শেষ, আর আইপিএল খেলা দেখতে হবে না। এই ফিউজ কোনো কাজে আসবে না। ইলেকট্রিক কেটলির সাথে 5 অ্যাম্পিয়ারের ফিউজ লাগালে কি হবে? স্যার, ইলেকট্রিক কেটলির দরকার কতদূর? এই ইলেকট্রিক কেটলি কত অ্যাম্পিয়ার দরকার বিদ্যুৎ? ইলেকট্রিক কেটলি, আচ্ছা, ইলেকট্রিক কেটলি যদি 15 অ্যাম্পিয়ার লাগে, তুমি যদি সেখানে 5 অ্যাম্পিয়ার ফিউজ লাগাও, কিছু হবে? বারবার ফিউজটা পুড়ে যাবে। কেন বলো তো? কারণ ধরো এটা হচ্ছে তোমার ইলেকট্রিক কেটলি, তারের সাথে তুমি সংযুক্ত করছো কি কত অ্যাম্পিয়ারের ফিউজ? 5 অ্যাম্পিয়ারের ফিউজ সংযুক্ত করা আছে তারের সাথে। এখন এই 5 অ্যাম্পিয়ারের ফিউজটা ও লাগবে কত অ্যাম্পিয়ার? তাহলে তড়িৎ যাবে কত অ্যাম্পিয়ার? 15 অ্যাম্পিয়ার। তো এটা কত অ্যাম্পিয়ারের ফিউজ? 15 অ্যাম্পিয়ার। এর মধ্যে যেতে পারবে? যাওয়ার আগে তো টুস করে এটা পুড়ে যাবে। পুড়ে যাবে না? কারণ ও 5 অ্যাম্পিয়ার সহ্য করতে পারে, 15 অ্যাম্পিয়ার গেলেই তো সে পুড়ে যাবে। তার মানে আবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তোমার আবার ফিউজ লাগাইতে হবে। যতক্ষণ না তুমি কি 15 অ্যাম্পিয়ারের কম ফিউজ লাগাচ্ছ, ততক্ষণ পর্যন্ত এটা পুড়তেই থাকবে। কারণ ও তো কি 15 অ্যাম্পিয়ার টানতেছে তারের আর কি, হ্যাঁ তারের। তাহলে ওই যে আমাদের ওখানে আছে একটা চীনামাটির, এই যে এরকম চীনামাটির একটা তারের সাথে একটা অংশের সাথে সংযুক্ত থাকে, তারপর এটার সাথে আবার কি তড়িৎ প্রবাহ তার সংযুক্ত থাকে, এটার সাথে আবার কি থাকে, তার সংযুক্ত থাকে। আমি সহজভাবে বোঝানোর জন্য এভাবে বলতেছি। দেখো তাহলে কি বললাম, তোমার এখানে তাহলে ফিউজ কোনটা ব্যবহার করতে হবে? কত অ্যাম্পিয়ারের? 15 অ্যাম্পিয়ারের। যেহেতু 15 অ্যাম্পিয়ার সহ্য করতে পারে, তোমার লাগাইতেও হবে কত অ্যাম্পিয়ার? এর বেশি লাগালে হবে? এর বেশি লাগালেও হবে না। যতটুকু সে বিদ্যুৎ টানবে ঠিক ততটুকু ফিউজ তোমার ব্যবহার করতে হবে। কম ব্যবহার করলে আবার কি পুড়ে যাবে, বেশি ব্যবহার করলে তোমার যন্ত্র নষ্ট হয়ে যাবে। তার মানে যতটুকু সে তড়িৎ টানবে ঠিক ততটুকুই কি ব্যবহার করতে হবে। কথা বোঝা গেল? চ্যাপ্টারটা মোটামুটি শেষ। এখন তোমাদেরকে তো কি দেওয়া হয় নাই, শীট দেওয়া হয় নাই। তাহলে ও আচ্ছা, তাহলে আমরা যেটা করব, সালামি দেওয়ার জন্য যেহেতু এখন সরাসরি দিতে পারছি না, আমরা মোবাইলে দিয়ে দিব তোমাদের গ্রুপে। হ্যাঁ, তোমাদের মানে এখন এই সালামি ওই সালামি নয়,
এই সালামি হচ্ছে তোমাদের সৃজনশীল। তো আগামী দিন এসে মানে যখন তোমরা আবার পড়তে আসবা তখন এসে তোমরা কি করবা, ফিজিক্যালি শীটটা নিয়ে যাবে।